ভাস্কর্য, রিলিফ ভাস্কর্য, মুরাল, স্মৃতিস্তম্ভ ভাঙচুর, অগ্নিসংযোগ উপরে ফেলার মতো ঘটনা হয়েছে। তাহলে আমরা এই মবের রাজনীতি থেকে বের হতে পারছি না কেন? তখনও ছিল, এখনো ছিল, কেন? আচ্ছা, প্রথমত এনসিপির পদযাত্রা নিয়ে ফারুক ভাই নাই জানতে পারে, গণ অধিকার পরিষদ হয়তো জানতো না, সরকার দল ডেফিনেটলি জানতো। কারণ আমাদের পদযাত্রা যেদিন শুরু হয় সেদিনই সাভারে আমাদের পদযাত্রায় বোমা হামলা করা হয়েছিল। তো আমি এটা ধরে নিচ্ছি উনি ব্যক্তিগতভাবে জানতেন না। জুলাই মাস অনেক কাজে ব্যস্ত থাকেন, হয়তো খোঁজ রাখার সময় পাননি, কিন্তু কেউ জানতো না, বিষয়টা ভুল। দ্বিতীয়ত, মবের অভিযোগ আর হামলা দুটো জিনিসের মধ্যে তফাৎ আছে। বিএনপির সহযোগী ছাত্র সংগঠন ছাত্র দলের কিছু নেতৃবৃন্দের সরাসরি আক্রমণ করার ফুটেজ রয়েছে, যাদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং তাদের 11 জন আজকে জামিন নিয়েছে এবং হামলা হয়েছে তার প্রমাণ আহতরা যারা হাসপাতালে আছে, যাদের মধ্যে একজন তার একটি চোখ হারিয়েছে। বিষয়টাকে মব বলতে চান বলতে পারেন, আমার অসুবিধা নেই, কিন্তু হামলা হয়েছে, মানুষ আহত হয়েছে, হামলাকারীদের চেহারা পরিষ্কার দেখা গিয়েছে এবং হামলা করার স্থানে পরবর্তীতে পুলিশ মোতায়েন করার পরেও দফায় দফায় হামলা করার চেষ্টা হয়েছে। হবিগঞ্জ থেকে ফেরার পথে আরও 2 দফা হামলা করার চেষ্টা হয়েছে, এগুলোও বাস্তব অ্যাকর্ডিং টু পুলিশ। আচ্ছা, এবার আসি, এটা এনসিপির কোনো কৌশল কিনা। আই রিয়েলি ডোন্ট থিঙ্ক এনসিপির এই ধরনের কোনো কৌশল করার প্রয়োজন হবে। তবে এর আগে কিছু আলাপ আসছিল যে ফারুক হাসান কেন কৌশলের কথাটা বলছে, বা আমি যদি একটু ধরিয়ে দেই, আপনারা যেহেতু বিএনপি সরকারের বিরুদ্ধে অভিযোগ করেছেন যে তারা আসলে আপনাদের উপর হামলা চালিয়েছে, সেই ক্ষেত্রে ছাত্রদল কিংবা বিএনপিও আমি দেখেছি যে তারা বিষয়টি অস্বীকার করেছে। যদি পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে তদন্ত করা হবে, যেহেতু পুলিশের নিষ্ক্রিয়তা নিয়েও কথা উঠেছে, সেক্ষেত্রে যেখানে বিএনপি কিংবা ছাত্রদল তারা অস্বীকার করছে, সেখানে উনি হয়তো সেটা বিবেচনা করে এই প্রশ্নটা তুলেছেন, আমার মনে হয়। মানে কৌশল না, এটা তো আমাদের যেহেতু তারা অস্বীকার করছে এই হামলা, ঠিক আছে। এখন ধরুন আমি যদি 2 সেকেন্ডের জন্য ধরে নিই হামলায় বিএনপি বা ছাত্রদল যুক্ত নয়, জনরোষ তো হতে পারে, তারপরেও যদি ইভেন জনরোষ হয় তারপরেও তো জিনিসটা প্ল্যান্ড হতে পারে না, রাইট? তো আইদার এটা ধরে নেন যে এটা প্ল্যান্ড, এবং সেক্ষেত্রে সরকারের সাথে এনসিপির যৌথ পরিকল্পনায় এনসিপি পর্যাপ্ত ফুটেজ পাচ্ছে না, তাই সরকার সহযোগিতা করছে, হুইচ ইজ সো ফানি। এটা একটা হতে পারে যে কৌশল, আইদার মেনে নেন এটা কৌশল না, মেনে নেন, না হলে এটা ধরে নেন যে সরকার সরাসরি আমাদের সাহায্য করছে কৌশল করতে। আমার মনে হয় না সরকারের জন্য একটাও কমফোর্টেবল মেনে নেওয়া, তাহলে সরকারকে ব্লেম দরকার নাই। আর আমার মনে হয় যেখানে আমাদের একজন চোখ হারিয়েছে, একাধিক আহত, এটাকে কৌশল বলাটা আমি মনে করি একটি নোংরা শব্দ। ওকে, আমি এই টপিকটা এখানে স্টপ করতে চাই। সেকেন্ড, আপা যেটা বলছিল যে রাজনীতিতে এমন ভাষা ব্যবহার যেটা জনরোষ তৈরি করতে পারে, আমি আসলে আপার সাথে কিছুটা হলেও একমত। রাজনীতি সবাই আলাদা আলাদাভাবে করে, রাজনীতি সবাই এক দল এক মত হলেও সবাই ভিন্ন ভিন্নভাবে করে। আমার পাশে এখানে হালিমাপা বসে আছেন, ওনার ভাষা, ওনার কথা, এটা শুনলে বিশ্বাসই হবে না 2025 সালের মে মাসের 20 তারিখে চুয়াডাঙ্গা 1-এর বিএনপি নেতা উনি বলেছিলেন যে বিএনপির এত নেতাকর্মী আছে তৃণমূলে যে এরা মূত্রত্যাগ করে দিলে এনসিপির সবাই বঙ্গোপসাগরে ভেসে যাবে। সবাই আলাদা আলাদাভাবে রাজনীতি করে, সবার ভাষা একরকম না, সবাই একরকম ভাবে রাজনীতিটাকে দেখে না। রাজনৈতিক ক্ষোভ, রাগ, চাওয়া পাওয়া বোঝানোর পদ্ধতিটা সকলের একরকম নয়। আমি আবার সাথে এখানে অনেকাংশে আমি একমত, কিন্তু তাতে হামলা করাটা কোনো দিক থেকে জাস্টিফাইড হয় না। এবার আসে 6 মাস বয়সী সরকার, 6 মাস বয়সী সরকারের কাছে অধিক চাওয়া হয়ে যাচ্ছে কিনা। আচ্ছা, বাংলাদেশের সরকার 5 বছর মেয়াদি হয়, 6 মাস মানে 10 ভাগের 1 ভাগ সময় চলে যাওয়া। এমন সরকার বর্তমানে বাংলাদেশে আছে যারা ইতোপূর্বে 4 বার, তার সময়কাল যেটাই হোক না কেন, 4 বার তারা
নির্বাচিত হয়েছেন। কিন্তু 4 মাসে কি এটা বলা যায় তারা ফ্যাসিস্টের পথে হাঁটছে? এটা কি বলা যায়? 4 মাস থেকে আমি শুনছি আর কি, এজন্য। আচ্ছা, 4 মাস থেকে শুনছেন তারা 4 মাস সরকার গঠন শেষ হয় তখন। দেখুন, আমি বিরোধী দলের কাছ থেকে সহযোগিতাপূর্ণ আচরণ করেন, এখানে আমার মনে হয় না কেউ বলছে তারা ফ্যাসিস্ট হয়ে গেছে। ফ্যাসিস্টের পথে হাঁটছে, এটাকে আপনারা কেন ফ্যাসিস্ট একটা বড় ট্যাগ না? মানে আগাম সাবধান বাণী হিসেবে কেন নিচ্ছেন না? ধরুন, আমার যদি একজন সহযোগী বন্ধু একটা পিছলা রাস্তায় হাঁটতে থাকে, তাকে সাবধান করাটা কি আমার দায়িত্বের মধ্যে পড়ে না? আমার মনে হয় সংসদে সরকার দল এবং বিরোধী দল যথেষ্ট সহযোগিতাপূর্ণ আচরণ করছে। সেখান থেকে যদি এই কথা বিরোধী দল বলে থাকে, আমার মনে হয় সরকারের উচিত এই আলাপটাকে সাধুবাদ জানানো এবং ডায়ালগে ইনভাইট করা, যে কেন কেন মনে হচ্ছে যে আমরা ফ্যাসিস্টের রাস্তায় হাঁটছি, আমাদের বলে দেন, আমরা শুধরানোর চেষ্টা করি। এটাকে ইগনোর করাটা আমার মনে হয় যে একটু আনস্মার্ট হবে, বরং এটাকে অ্যাড্রেস করাটা বেশি স্মার্ট হবে। হালিমা আপা, আমি এটা কিন্তু সরাসরি বললাম, প্লিজ অ্যাড্রেস ইট, অ্যাড্রেস করেন, জিনিসটা স্মার্ট দেখাবে। আচ্ছা, নুসরাত তাবাসসুম, টিআইবি জানিয়েছে, টিআইবির তথ্য বলছে অন্তর্বর্তীকালীন সরকারের সময় 2025 সালে জাতীয় পর্যায়ে। আপনি এটা বলেছিলেন, আমি এখানটাতে আলাপে আসি। এটা আমি বলিনি না, 5ই আগস্ট থেকে মবের কথা বলছিলেন, আমি এটা বলছি আরেকটি প্রতিবেদন। জি, টিআইবি জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের সময় 2025 সালে জাতীয় পর্যায়ে 12,633 কোটি 2 লাখ টাকার ঘুষ লেনদেন হয়েছে। সেই সময় আমি যেটা আপনাকে আগেও প্রশ্ন করেছিলাম, যে সচিবালয় থেকে শুরু করে বা আপনাদের ছাত্র উপদেষ্টারা ছিল, এবং তখন বলা হতো, আপনি হয়তো এখন অস্বীকার করবেন, তখন বলা হতো যে ছাত্রদের নিয়ন্ত্রণেই আছে সেই সময় সরকার, এবং নানা মহল থেকে বলতো আপনি কেবল বিএনপি সরকারের কথা বলতে পারবেন না, সব জায়গা থেকে, এমনকি জনগণও বলতো। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে এই ঘুষের টাকা আসলে কাদের পকেটে গেল? না, অভিযোগ তোলা হতো, সেটা অস্বীকার করে আমি আমার আলাপ আমি বলেছি যদি সেটা আমি এবং ডক্টর ইউনূস অস্বীকার করে এগিয়ে নিয়ে যাব না, অস্বীকার না করে এগিয়ে নিয়ে যাচ্ছি। দেখুন, সবকিছু যদি ছাত্র উপদেষ্টাদের এগেন, তখন 2জন ছাত্র উপদেষ্টা ছিলেন, তার মধ্যে একজন লিয়াজু কমিটির লিয়াজু কমিটিতে ছিলেন, সরাসরি সমন্বয়কও ছিলেন না, যিনি বর্তমানে আমাদের সাথেও নেই। আর একজন ছিলেন যিনি পদত্যাগ করার বেশ কিছুদিন পরে আমাদের সাথে যোগ দিয়েছেন, আর আমাদের আহ্বায়ক তখন ছিলেন না, বাট ছিল, 2জন ছাত্র প্রতিনিধি ছিল। এবং সেই 2জনের ক্ষেত্রে আমরা যদি দেখি যে শিক্ষার্থীদের মিছিলে শিক্ষার্থীদের আন্দোলন ঠান্ডা করতে গিয়ে তাদের সেখানে সরাসরি শিক্ষার্থীদের কাছ থেকে রোষটা স্বীকার করতে হয়েছে, তাদেরকে ছুঁড়ে মারা হয়েছে, তাদের বাড়ির সামনে গিয়ে সান্ডা, ব্যাং ইত্যাদি ইত্যাদি ভাষা ব্যবহার করে স্লোগান দেওয়া হয়েছে। ওই একই সময় এরকম দেখা গেছে অনেক কিছু যেখানে অনেক স্বীকারও করতে হয়েছে যে আমরা এটা করতে পারছি না, ওটা করতে পারছি না। পদত্যাগের পর কিছু কিছু উপদেষ্টা এটা স্বীকারও করেছেন যে আমরা এই করতে পারিনি। কেউ কেউ বলে কিচেন ক্যাবিনেটের এখন আলাপ আসে। আই রিয়েলি ডোন্ট থিঙ্ক সবকিছু 2জনের হাতে ছিল। সবকিছু যদি 2জনের হাতেই থাকতো, ডক্টর ইউনূসের মতো দুজনের হাতে, একটু আপনাকে কারেক্ট করতে চাই, আমি বলছি না কেবল 2জন ছাত্র উপদেষ্টার হাতে ছিল, আমি বললাম রেফারেন্সের থ্রুতে, যেহেতু আপনি আগেও এই প্রসঙ্গ বলছিলেন যে 2জন মাত্র আপনাদের ছিল, আপনাদের আহ্বায়ক কয়দিন পরে পদত্যাগ করেছেন, সেগুলো নিয়ে বলছিলেন। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই কিন্তু বলেছেন ছাত্ররা আমাকে নিয়োগ দিয়েছে, ছাত্ররাই দেশ চালাবে। আপনি সেই পূর্ববর্তী 2024-এর কথা, যখন তিনি অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসেবে শপথ নেন, তার পরবর্তী কথা, তার ঠিক আগের কথা, উনি জাস্ট এয়ারপোর্টে আসার পরে ওনার কথা হচ্ছে ছাত্ররাই আমার নিয়োগদাতা। আচ্ছা, ঠিক আছে। এখন এবার আমি আরেকটা প্রশ্ন আসি, যেহেতু আপনি ডক্টর মোহাম্মদ ইউনূসের কথাটা বললেন, এখন উনি যেহেতু এয়ারপোর্টে বলেছেন, উনি তো জানতেন যে উনি এয়ারপোর্টে কেন এসেছেন, নাকি জানতেন না? জানতেন তো, ডেফিনেটলি জানতেন। তাহলে উনি এয়ারপোর্টে ওই কথাটা নিশ্চয়ই বলেছেন, নিশ্চয়ই কোনো একটা অর্থ সেখানে পোষণ করে, আমি আমার স্বল্প জ্ঞান যেটা বলে। তো সেই ক্ষেত্রে কিছুদিন আগে একজন উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ হয়েছিল প্রধানমন্ত্রী তারেক রহমানের। সেই উপদেষ্টা বলেছিলেন যে আমরা যেই সময়ে, সেই উপদেষ্টার নাম তিনি প্রকাশ করেন নাই, প্রধানমন্ত্রী তারেক রহমান, তার কথা বলছি, তিনি তার নাম উল্লেখ করেনি। তিনি বলেছেন তারা যখন সেই উপদেষ্টা যখন ক্ষমতাকালে ছিলেন, যখন দায়িত্বে ছিলেন, তখন তারা একটা আতঙ্কে ছিলেন, ছাত্রদের আতঙ্কে। এখন সেখানে তো ছাত্র উপদেষ্টারাই ছিল, আর তো কোনো ছাত্র ছিল না, যতদূর আমি বলি। আমি আপনার আলাপটা বুঝতে পেরেছি, এবং তারা কোনো কাজ করতে পারেননি। আমি আপনার আলাপটা খুব পরিষ্কারভাবে বুঝতে পেরেছি। দেখুন, প্রথম কথা হচ্ছে এনসিপির বর্তমানে আমাদের কেন্দ্রীয় কমিটি এবং অন্যান্য জেলা কমিটি, উপজেলা কমিটি মিলিয়ে যারা রয়েছে, তারা অনেকেই সদ্য ছাত্রত্ব শেষ করে আসা। কিন্তু তার মানে এটা নয় যে শুধুমাত্র ছাত্র তো আমরা সবাই ছিলাম জীবনে কখনো না কখনো, কোনো না কোনো সময়, কিন্তু তার মানে এটা না যে শুধুমাত্র ছাত্র দিয়ে এনসিপি দলটা গঠিত। এনে অন্যান্য শ্রেণী পেশার মানুষ রয়েছে, আমাদের অনেকগুলো উইংস রয়েছে, এখানে শ্রমজীবী রয়েছে, এখানে কৃষক রয়েছে, এখানে জেলে রয়েছে, অন্য অনেক পেশার মানুষ রয়েছে।
ছাত্ররাই দেশ চালাবে, এই আলাপটা ডক্টর ইউনূসকে যখন দেওয়া এবং তার 1 বছর পরের কথা আপনি রেফারেন্সে আনলেন যে মব ইত্যাদি ইত্যাদি বা উপদেষ্টার কাজ করতে পারেননি। দেখুন, কোন কোন উপদেষ্টার ব্যাপারে তো এই ধরনের অভিযোগ আসে যে তারা চাননি নির্বাচনটা সময় মতো হোক। কেউ কেউ এটাও বলে যে এই যে কিচেন ক্যাবিনেটের বিরুদ্ধে তো অন্য অন্য উপদেষ্টাদেরও, যদিও এটা পরিষ্কার না যে কিচেন ক্যাবিনেট আসলে কাদের দ্বারা গঠিত ছিল, আদৌ ছিল কিনা, কিন্তু উপদেষ্টাদের মধ্যে থেকে অনেকে কথা বলেছে যে ছিল এবং অনেকেই ঠিকঠাক কাজ করতে পারে নাই। এখন ছাত্রদের আতঙ্কে থাকতো নাকি ছাত্রদের নাম ব্যবহার করে অন্য অনেক ধরনের আতঙ্ক তৈরি করা হতো? কারণ আপনি যে সময়ের কথা বলছেন জুলাই আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমান উনি একজন উপদেষ্টার কথা বলেছেন, কিছু একজন উপদেষ্টার কথা বলেছেন, কিন্তু যে উপদেষ্টার কথা উনি বলেছেন সেই উপদেষ্টা কি সম্পূর্ণরূপে সুনিশ্চিত যে ছাত্রদের দ্বারা উনি কোনো বাধার শিকার হতেনি? জি, এই আলোচনা আমি শেষ করতে চাই। যে সময়টার কথা আপনি বলছেন, আমার যতটুকু মনে পড়ে ওই সময় অলরেডি বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদগুলো নির্বাচনের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। আই রিয়েলি ডোন্ট থিংক ওই সময় ছাত্ররা জাতীয় রাজনীতিতে এত বেশি মাথা ঘামাচ্ছে। অ্যাডভোকেট নেওয়াজ হালিমা।